বেশ কয়েকটা কাটা বেগুনের গাছ মণ্ডলবাবু লাগিয়েছিল, তার মধ্যে এই গাছটাই বেঁচে আছে। গাছটা বেশ বড়সড় হয়েছে, কিন্তু গাছের তুলনায় বেগুন অনেকটাই কম হয়। তো আজকে সকালবেলায় মণ্ডলবাবু বেগুন তুলতে এসেছে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 5ই ডিসেম্বর, বারটা হলো বৃহস্পতিবার। বলতে পারো ঘুম থেকে উঠেই চলে এসেছি মণ্ডলবাবুর পেছন পেছন এই বেগুন তোলা দেখতে। আমিও দু একটা তুললাম। আর আজকে না বেগুন সিদ্ধ আলু সিদ্ধ ভাত করা হবে, সেই জন্যেই বেগুনগুলো তোলা হলো। আর এদিকে অক্কবাবু কাকিমণির সঙ্গে চলে এসেছে। অপর্ণা গা ধুতে গেছে, তাই অক্ককে খাইয়ে এদিকটা একটু পাঠিয়ে দিল। গুড মর্নিং। বিকাল থেকে ঘুমাচ্ছে আমার সঙ্গে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে ভেবেছিলাম ঘুম থেকে একটু সকাল সকাল উঠবো, ওই 5টা সাড়ে 5টার দিকে উঠবো ভেবেছিলাম, কিন্তু তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। আজকে আমাদের দুজনের একটু বেরোনোর আছে। তো এদিকে মণ্ডলবাবু আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ভাতটা বসিয়ে দিচ্ছে। আমার এখনও গা ধোয়া হয়নি, তাই আমি আর ভাতটা বসালাম না। তবে আলু বেগুন আগে সিদ্ধ বসিয়েছে, তারপর চালটা দিল। আর এদিকে আমিও বাসি কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে এসেছি। এখন ভাতের মাঠটা একটু ঝরিয়ে নিচ্ছি। সকালবেলায় ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে আজ আর কিছু করার নেই, ভাত খেয়েই বেরোতে হবে। আমরা যাব একটু কৃষ্ণনগরে। আসলে ভেবেছিলাম সকালবেলায় উঠে কিছু একটু খাবার দাবার বানিয়ে নিয়ে যাব সঙ্গে করে, তবে দেরি হয়ে গেছে বলে সেটা আর সম্ভব হলো না। আজকে যেহেতু আমরা দুজনেই ভীষণ ব্যস্ত, তাই অক্কবাবুকে ধরার সময় পাচ্ছি না। এদিকে ছোটি একটু কাজ করবে, তাই অক্কবাবুকে একটু দিয়ে গেল। তবে অক্কবাবু খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না, ও আমার কোলে উঠবে। তো ওকে কোলে নিয়ে এখন ভাতটা একটু বেড়ে নিচ্ছি। আলু বেগুন সিদ্ধ ভাত করলেও আমি শুধু আলু সিদ্ধই খাবো, বেগুন সিদ্ধ খাবো না। আমার যেহেতু স্কিনে সমস্যা আছে, তো সেই জন্যে বেগুনটা না খেয়ে পারলে আমি খাই না। যদি কখনো খুব ইচ্ছে হয় তখন খাই। তো এদিকে অক্কবাবুকে দিয়ে এসেছি, আর এখন আমরা দুজন আমাদের ভাতটা বেড়ে নিয়েছি। তো ঘি আলু সিদ্ধ ভাত এই হলো সকালের খাবার, আর মণ্ডলবাবুর আলু বেগুন সিদ্ধ ভাত। এদিকে নেতুবাবু সকালবেলায় ঘুম থেকে উঠে এঘর ওঘর করছে, যাতে ওর পড়তে বসতে না হয়। আর এদিকে আখিও চলে এসেছে অক্কবাবুকে নেওয়ার জন্যে। অক্কবাবুর খাওয়ার সময় হয়ে গেছে। ওদিকে অপর্ণা গা ধুয়ে চলে এসেছে। তো ওরা এখন বাড়ির দিকে যাচ্ছে, আর আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। আমাদের কালকের আজকের কিছু জামাকাপড় ছিল, সেগুলোই মেলার জন্যে। ভেবেছিলাম জামাকাপড়গুলো খাওয়ার আগে মেলবো, তবে ভুলে গেছিলাম। এদিকে আমাদের সময়ও হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো একটু মেলে দিই, তারপর নিচে গিয়ে বাকি জিনিসপত্র গুছিয়ে নিজেরা রেডি হয়ে তারপর বেরোবো। এদিকে নিচে এসে আমি মণ্ডলবাবুর জন্য যে ব্লুটুথটা কিনেছিলাম সেটা একটু বের করে নিয়ে এলাম। আজকাল করতে করতে ওকে দেওয়াই হচ্ছে না, তো আজকে সকাল সকাল বের করলাম, কারণ ওর যে ব্লুটুথটা আছে সেটা না খারাপ হয়ে গেছে। মাঝে তো কিছুদিন ওর খুবই সমস্যা হচ্ছিল বাড়িতে আসার আগে, একেবারেই কথা শুনতে পাচ্ছিল না। তারপর আবার হঠাৎ করে ওটা একটু ভালোও হয়ে গেছিল। তো ভাবলাম নতুনটা যখন আছে তাহলে ওকে নতুনটাই একটু বের করে দিই, আজকে যদি রাস্তায় প্রয়োজন হয় ব্যবহার করতে পারবে। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এখন দুজন মিলে বেরোচ্ছি। ও আগেই রাস্তার দিকে চলে গেছে, আর আমি এদিকে এসে দেখছি আজকে কাকিমাদের পাটকাঠি বিক্রি হচ্ছে। তো এই পাটকাঠিগুলোর মধ্যে যেগুলো ভালো পাটকাঠি ওনারা সেগুলো বেছে নিয়ে যাবেন। তো এখানে বাছাই চলছে। ওই দেখো ওদিকে দুয়াটি বেছেও রেখেছে, আর বাদবাকি পাটকাঠিগুলো কাকিমাদের জ্বালানি হিসাবে কাকিমারা আবার গুছিয়ে রেখে দেবে। তো ওই যে মণ্ডলবাবু ওদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেদের রেডি হতে তো সময় লাগে না, কিন্তু মেয়েদের তো একটু সময় লেগেই যায়, সাজুগুজু করি আর না করি। কোথাও বেরোনোর সময় এদিক ওদিক দেখে শুনে তারপরেই তো বেরোতে হয়। আর আমাদের বাড়ির সামনে বটতলাতে দেখছো কত গাছ ফেলা হয়েছে। আসলে সামনেই তো নামযজ্ঞ চলে এলো, সরস্বতী পুজোর পরদিন থেকে শুরু হবে। তো এখন থেকে গাছ কাটা শুরু হবে। তো বিভিন্ন জায়গা থেকে গাছ এনে সেই গাছগুলোকে কাটা হয়, আর সেই গাছের জ্বালানি দিয়েই কিন্তু সমস্ত রান্নাবান্না হয়। তো চলো আমরা প্রায় বাজারের কাছে চলে এসেছি, আর এই যে এসে এখন বাইকটা এখানে রেখে তারপর আমরা বাস ধরবো। তো
তো মণ্ডলবাবু এখানে বাইকটা রেখে চলে এসেছে, আর খানিকক্ষণ দাঁড়ানো মাত্রই আমাদের বাসও চলে এসেছে। আমাদের এখানে তো দু ধরনের গাড়ি চলে, সুপার আর লোকাল। জানি না এই গাড়িটা লোকাল কিনা, তবে আমরা উঠে পড়েছি, আর উঠে আমরা একদম পেছনে সিট পেয়েছি। তো সামনের দিকটা পুরোটাই ফুল। কন্ডাক্টর দাদা বললেন তেহট্ট যাওয়ার পরে আমরা মোটামুটি সামনের দিকে সিট পাবো, তবে খুব বেশি সামনে নয়, আমাদের সামনের সিট দুটোই পাবো। না পেলে অবশ্য পেছনে বসেই যেতে হতো, কিন্তু পেছনে এত পরিমাণে ঝাঁকি হয় যার জন্যে খুব সমস্যা হয়। তবে আজকে অনেক দিন পর বাসে উঠেছি বলে না গাটা কেমন গোলাচ্ছে। এখন মনে হচ্ছে ভাতটা না খেলেই ভালো হতো, আমি কৃষ্ণনগরে গিয়ে কিছু খেয়ে নিতাম, ওটাই ঠিক ছিল। তো ব্যাগে কমলালেবু ছিল, মণ্ডলবাবুকে বললাম কমলালেবু দিতে, ও আমাকে এদিকে কমলালেবুটা দিল, আর আমরা এদিকে সামনের সিটটাও পেয়ে গেছি, আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি কৃষ্ণনগরে আমরা কেন এসেছি। আসলে আমার একটু ডাক্তার দেখানোর আছে, আর সেই জন্যেই কৃষ্ণনগরে আসা। আজকে আমাদের যে টাইম দেওয়া হয়েছিল বাসটা মোটামুটি ঠিকঠাক টাইমেই ঢুকেছে। আশা করছি ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছাতে আমাদের খুব বেশি দেরি হবে না, কিন্তু সামনে আসতেই দেখি আমরা জ্যামে পড়েছি। যাই হোক, আমাদের গন্তব্যে পৌঁছাতে আমাদের খুব বেশি দেরি হয়নি, আমরা নেমেও পড়েছি, আর এখন আমরা যাব ডাক্তারবাবুর চেম্বারে। তবে ডাক্তারবাবুর চেম্বারটা কোথায় সেটা আমাদের জানা ছিল না, এদিকে ওদিকে একটু জিজ্ঞেস করতে করতে আমরা চেম্বারে গেলাম, আর চেম্বারে গিয়ে দেখলাম ডাক্তারবাবু এখনও বসেননি, বেশ খানিকটা সময় আমাদের হাতে আছে। মণ্ডলবাবুকে কেউ যদি বলে 7টায় আসতে, ও সেখানে 6:30টায় পৌঁছাবে। ও সবসময় আগে পৌঁছাতেই পছন্দ করে, তো আজকেও আমরা অনেকটা আগেই চলে এসেছি। তো ওকে বললাম শুধু শুধু চেম্বারে বসে না থেকে চলো এমবাজার থেকে একটু ঘুরে আসি। এমবাজারটা কাছেই ছিল, আর পুজোর সময় ওর জন্যে তেমন কিছু কেনাও হয়নি, তো যদি কিছু পছন্দ হয় তাহলে ওর জন্যে নিয়ে নেব। আমরা এমবাজারে ঢুকে একদম ছেলেদের সেকশানে চলে এসেছি, আর এখন আমি ভাবছি ওর জন্যে আগে প্যান্ট পছন্দ করব। তবে ও বলছে যে প্যান্ট নেবে না। আমি ভেবেছিলাম ওর জন্য একটা জিন্স বা এই রকম ধরনের প্যান্ট যেগুলো পরে সেই ধরনের নেব, কিন্তু ও বলল থাক, এখন প্যান্ট নেব না, প্যান্ট আমার আছে। তো আমি বললাম তাহলে একটা টি শার্ট নিয়ে নাও। তো এই টি শার্টগুলো বেশ ভালো লাগছিল। তো এই টি শার্টটা ওর পছন্দ হয়েছে, আগেরটা খুব একটা পছন্দ হয়নি যেহেতু দুটো পকেট আছে। তো এটা ফাইনাল করলো। আর এবার ওর জন্যে শীতের পোশাক দেখছি, এই সোয়েট শার্টগুলো বেশ ভালো লাগছিল। আমি জানি না এগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম, সম্ভবত একে সোয়েট শার্টই বলে। তো এর মধ্যে একটা নেব ভাবছি। ওর যে শীতের পোশাকগুলো ছিল সেগুলো ওর এখন ছোট হয়ে গেছে, তো সেই জন্য আমাকে আবার নতুন করে একটা একটা করে কিনতে হবে। এর আগের বছর একটা কিনেছিলাম, তো এবছর ভাবছি এই ধরনেরই একটা নেব। তো প্রথম যেটা পড়েছিল সেটা খুব একটা ভালো লাগেনি, দ্বিতীয়টা ভালো লাগছিল, কিন্তু দ্বিতীয়টার কোয়ালিটি একটু ডাউন ছিল, যার জন্যে সবশেষে এটা পরে দেখলো। তো এটা মোটামুটি আমাদের ভালো লেগেছে, তো এটা ফাইনাল করলাম। আর এখন চলো নিচে গিয়ে বিলটা করিয়ে নিই। তো বিল করানো হয়ে গেছে, আর আমরা ওই দুটো জিনিস এখান থেকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এসেছিলাম ডাক্তার দেখাতে, একটু কেনাকাটাও করে নিলাম, আর একটু তাড়াতাড়ি করে এখন চেম্বারের দিকে যাচ্ছি যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে। তবে আমরা না অযথাই তাড়াহুড়ো করছিলাম। ডাক্তারবাবুর চেম্বারে যাওয়ার পরেও আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আমাদের নাম ছিল 5 নম্বরে, কিন্তু ডাক্তারবাবু বসতে আজকে অনেকটা দেরি করেছেন। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব। ভেবেছিলাম একটু কেনাকাটা করব, তো কেনাকাটা তো আগেই করে নিয়েছি। তো মণ্ডলবাবুকে বললাম চলো না, হাতে যখন সময় আছে আজকে একটু হাঁটতে হাঁটতে যাই। আসলে এই কৃষ্ণনগর শহরটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যেহেতু গ্র্যাজুয়েশনটা কৃষ্ণনগর থেকে করেছি, তো সেই জন্যে এখানকার অলিগলি আমার খুব পরিচিত। না জানি কত এই রাস্তায় সাইকেল চালিয়েছি, যেমন বহরমপুরে চালিয়েছি তেমনি কৃষ্ণনগরেও 3 বছর সাইকেল চালিয়েছি। তো সেই জন্যে আমার ভীষণ ভালো লাগে, কৃষ্ণনগরে আসলে না আমার পুরনো স্মৃতিগুলো একটু তাজা হয়ে যায়। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই রাস্তায় এসেছি, আর এদিকে আমি কেন যে এই ব্যাগটা নিয়ে এসেছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো অবশেষে মণ্ডলবাবুকে বললাম তোমার ব্যাগের মধ্যে আমার ব্যাগটা একটু নিয়ে নাও। তবে জানো তো, যখন কৃষ্ণনগরে থাকতাম তখন ভাবতাম কবে এই শহরটাকে ছাড়বো, তখন আমার কৃষ্ণনগরটা একদম ভালো লাগতো না। তবে এখন যখন আসি না,
তখন আমার ভীষণ মন খারাপ করে, আর মনে হয় পুরোনো দিনগুলো যদি আবার ফিরে পেতাম। হ্যাঁ দিদি, তোমার ভীষণ বড় ফ্যান আমি। আমার রুমমেট সমাপ্তি, ও সব সময় যখনই খেতে বসে ওর বাড়িতে হটতে, তো তোমার নাজিরপুরে, হ্যাঁ ও অনেকবার নাজিরপুরে গেছে, নাজিরপুর গিয়ে তোমার খোঁজ করেছে আমাকে। আমার মামার বাড়ি নাজিরপুরে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দেবনাথপুরের ভেতরে শাহপুর, ওইখানে। আরে ওকে আমি মেসেজও করেছিলাম যে আজকে আমি আসছি, কিন্তু ও কোনো রিপ্লাই পাইনি বলে আমি ওকে, ও অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। আমিও করেছি ওকে, আমি ওখান থেকে আসছি, আমি চেনা লাগছে, আমি দাদাকে দেখে চিনতে পেরেছি। তারপরে ভালো আছে দাদা। আমরা যখন হাঁটতে হাঁটতে আসছিলাম, হঠাৎ করেই মণ্ডলবাবু বলল, দাঁড়াও তো, মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখি বোনটা ছুটতে ছুটতে আসছে। তো বোনটার সঙ্গে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু কথা বললাম। আসলে ওর রুমমেট আছে সমাপ্তি, যে আমার ভিডিও দেখে, আমাকে প্রায় দিন কমেন্টস করে ওর বাড়িতে হট্টোতে, কিন্তু ওর সঙ্গে এখনও কোনো দিন দেখা হয়নি। তো অবশ্যই দেখা হলে আমারও ভালো লাগবে বোন। তো এদিকে আমরা চলে এসেছি পাত্র মার্কেটে। একটা সময় এই মার্কেটে খুব আসতাম বাজার করতে, মেসের বাজার করতে। তো আজকে এসেছি এই দোকানে ডালপুরির জন্যে। আগে, মানে আজ থেকে 12 বছর আগের কথা বলছি, তখন আমি এই দোকানের ডালপুরি খেতাম, অন্তত সপ্তাহে 2 দিন তো খেতামই যখন পড়তে যেতাম। তো ভাবলাম দোকানটা যখন খোলা আছে, দেখি যদি ডালপুরি পাওয়া যায় তাহলে আজকে আবার একটু টেস্ট করব। তখন 10 টাকায় 4টে পাওয়া যেত, আর এখন একটা পুরির দাম 7 টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটায় লোকই ছিল না, আর মনে হলো যে সব কিছু শেষ হয়ে গেছে। আর এই যে বাটার দোকানটা দেখছো, এখানে আসার পর প্রথম এই দোকান থেকে একটা চপ্পল কিনেছিলাম, হাওয়াই চপ্পল, যার দাম নিয়েছিল 70 টাকা। এত বছর পরেও দামটা কেন মনে আছে জানো? কারণ সেই সময়ে অত টাকা দিয়ে চপ্পল কেনার ইচ্ছে আমার ছিল না, কারণ তখন 70 টাকাটা কিন্তু অনেকটা। 70 টাকা দিয়ে অন্তত 2টো চপ্পল হয়ে যেত। কিন্তু তখন যেহেতু সদ্য বাইরে এসেছি, আর চক্ষু লজ্জাও তখন একটু বেশি ছিল, তাই চপ্পলটা না নিয়ে আসতে পারিনি। তবে হ্যাঁ, 3 বছর টানা পড়েছি, কোনোদিন ফিতে পর্যন্ত ছেড়েনি। তো চপ্পলটা আমি হোস্টেলেই ছেড়ে এসেছিলাম। আর ওই বাটার পাশে রাধা, জিতেন্দ্র যে জামাকাপড়ের দোকানগুলো দেখলে, ওখান থেকে বেশ কয়েকবার জামাকাপড়ও কিনেছি। তখন কৃষ্ণনগরে স্টাইল বাজার, মেট্রো বাজার, বাজার কলকাতা এসব ছিল না। ফুটপাতের এই দোকানগুলো থেকেও অনেক বাজার করেছি। এই দোকানগুলোতে আগে যা ভিড় হতো, এই পাশ দিয়ে না যাওয়া যেত না। আজকে তো দেখছি ভিড়ই নেই। তবে এদিকে দেখো, এতক্ষণে মণ্ডলবাবুর মনে পড়লো যে পেছনে আমি আছি। অনেকক্ষণ থেকে ও আমার সামনে হাঁটছে, আর ও পেছন দিকে তাকাতেই ভুলে গেছে। অবশ্য আমিও ওকে ডাকিনি, কারণ আমিও রাস্তাঘাট, দোকানপাট দেখতে দেখতে একটু স্মৃতিচারণ করছিলাম। তো সেই সাথে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। আর ওই যে তারা শু হাউস দেখছো না, ওই দোকান থেকে বেশ কয়েকবার আমি জুতোও কিনেছি। তবে জানো তো, যে ফুটপাত দিয়ে হেঁটে আসছিলাম, ওখানেও একটা ছোট্ট জুতোর দোকান ছিল। ওই দোকান থেকেও আমি অনেক জুতো কিনেছি। ভেবেছিলাম আজকে যদি দোকানটা খোলা থাকে তাহলে একবার যাব, তবে আসার সময় দেখলাম দোকানটা বন্ধ। তো এইদিকে মণ্ডলবাবুকে একটু জিজ্ঞেস করতে পাঠিয়েছিলাম যে হস্তশিল্পের মেলাটা কোথায় হচ্ছে। আগে না এখানেই হতো, তবে এবার শুনছি কালেক্টরের ওদিকটাতে হচ্ছে, সেটা অনেকটা দূর, তাই আর ওদিকে আমরা যাব না। তো এদিকে যেতে যেতে দেখছি পানিফল যদিও আমার খুব একটা পছন্দ নয়, যেহেতু সিজনাল ফল ভাবলাম নিয়েই নিই। তো এখান থেকে আমরা ভাবছি 500 পানিফল নেব। তো মণ্ডলবাবুও খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই আর কি, কিছু না কিছু উপকার তো আছে, সেটা ভেবেই নিলাম। আর সান্যাল মার্কেটের সামনে আসতেই না আমি দাঁড়িয়ে পড়েছি আমার এই অনেক পুরনো বন্ধুকে দেখে। ও আর আমি একসঙ্গে উইমেন্স কলেজে পড়তাম। সত্যি বলতে ওকে যখন দেখলাম, আমি দাঁড়িয়ে পড়েছি বটে, তবে ও কি আমাকে দেখেই হাসছিল বা আমার দিকেই এগোচ্ছিল কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় ছিল। কারণ এখন না কারোর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে একটু লজ্জাও লাগে, ভয়ও লাগে। পাছে যদি সে কথা না বলে, সে যদি বলে তোকে চিনতে পারছি না। রাস্তায় চলতে এমন অনেক চেনা মুখের সঙ্গেই দেখা হয়, যাদের সঙ্গে হয়তো একসঙ্গে পড়েছি বা একই স্কুলে পড়েছি, তবে তারা দেখি অনেক সময় কথা বলে না, চোখটা ফিরিয়ে নেয়। তবে না, কাবেরী সেই ধরনের মেয়ে নয়। আজ থেকে 12-13 বছর আগেও যেমন ছিল, আজও তেমনই আছে, শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও। তো ওর সঙ্গে খানিকক্ষণ কথা বলে আমরা আবার ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালাম। একটা সময় এই ফুচকার দোকান থেকে মাঝে মধ্যেই ফুচকা খেতাম।
তখন এখানে দুটো ফুচকার দোকান ছিল, এখন দেখছি একটাই আছে। আজ থেকে 12 বছর আগে শহরটা যেমন ছিল আজ আর শহরটা তেমন নেই। সেই সাথে আজ থেকে 12 বছর আগে এই অমৃতা যেমন ছিল আজ আর অমৃতা তেমন নেই। সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায় না, তবে হ্যাঁ, স্মৃতিগুলো রয়ে যায় আমাদের স্মৃতির খাতায়। মণ্ডলবাবুর ফুচকা খাওয়া দেখে কার কার লোভ লাগছে বলো। আজকে মণ্ডলবাবু একটাই পাতা নিয়েছে, ও বলল একটা পাতাতেই দুজন মিলে খাবো। তবে জানো তো, আগে কিন্তু মণ্ডলবাবু ফুচকা খেত না, ইদানিং আমার সঙ্গে মাঝে মধ্যে 2-4টে খেয়ে নেয়। এবার জানো তো, আমরা ভেবেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরে আসবো। আমি 3 বছর কৃষ্ণনগরে থেকেছি বটে, কিন্তু কোনোদিন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আমি দেখিনি। কারণ জগদ্ধাত্রী পুজোর সময় এমনিতেই হোস্টেল বন্ধ থাকতো, তার উপরে সন্ধ্যা 6টার পরে আমাদেরকে আর বাইরে বেরোতে দিত না। তো ওকে বলেছিলাম এবার আসবো। তো অনেক কিছু প্ল্যানও করেছিলাম, ভেবেছিলাম রাতটা এখানে থাকবো, সারা রাত পুজো দেখবো, তারপর মাদারসাটে খেতে যাব। বেশি পরিকল্পনা করলে সবটাই তো ভেস্তে যায়। এদিকে আমরা ভেবেছিলাম আজকে দুপুরের খাবারটা কোনো রেস্টুরেন্টে খাবো, তবে কৃষ্ণনগরে কোথায় যে রেস্টুরেন্ট আছে আমরা সেটা জানি না। আমরা সেই নেদেরপাড়া মোড় থেকে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। ফুচকার দোকানের কাকা বলছিলেন আমরা পেছনে একটা রেস্টুরেন্ট ছেড়ে এসেছি, তবে সেটা বেশ খানিকটা যেতে হবে, তাই আমরা আর পেছন দিকে যাইনি। আমরা সামনের দিকে এসে চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছের একটা হোটেলে, আর সেখানে এসে আমরা নিয়েছি আজকে বিরিয়ানি। তবে আজকে বিরিয়ানিটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। ভাতটা ভালো ছিল, কিন্তু মাংসের পিসটা খেতে একদমই ভালো লাগেনি, যার জন্যে আজকে আমরা ভেবেছি আমরা আর বাইরে বিরিয়ানি খাবো না, বাড়িতেই বানিয়ে খাবো। তো এখান থেকে আমি একটা অরুণ আইসক্রিম নিলাম, ওই বাটারস্কচটা নিলাম, একটাই নিলাম, ও খাবে না বলল। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন তো কৃষ্ণনগরে 3টে বাস স্ট্যান্ড হয়েছে, আগে অবশ্য একটাই ছিল। তো এটা হলো করিমপুর বাস স্ট্যান্ড, আর এখানে এসে আমরা দেখছি একটা বাস ছাড়ছে। তো প্রথমে ভাবছিলাম উঠবো না, হয়তো পেছনে কোনো সুপার গাড়ি থাকতে পারে, তারপরে ভাবলাম যে না, উঠেই পড়ি, অন্তত 5 মিনিট আগে পৌঁছালেও পৌঁছাবো। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা আমাদের সিট খুঁজে বসেও পড়েছি। তো এক্ষুনি বাসটা ছাড়বে। তবে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের কাছে না জলটা শেষ হয়ে গেছে। মণ্ডলবাবুকে বলেছিলাম একটা বোতল কিনে আনতে, কিন্তু এদিকে বাস ছেড়ে দিয়েছে, তাই আর কেনা হয়নি। তো এখন আইসক্রিমটা খুলে দুজন মিলে ভাগ করে খেতে খেতে যাব ভাবলাম। মণ্ডলবাবু তো খাবে না বলছিল, তারপর অনেকবার বলার পর আইসক্রিমটা নিল, কিন্তু নেওয়ার পরে আমাকে আর দিচ্ছে না, দেখো নিজেই খেয়ে যাচ্ছে। আর আমি এখন অপেক্ষা করছি কতক্ষণে আইসক্রিমটা পাবো। তো হঠাৎ করেই আইসক্রিমটা নিতে গিয়ে চোখ গেল ওর হাতের দিকে। কালকে ওই যে দুপুরবেলায় মাছ ভাত ছিল, তখন তেল ছিটিয়ে ওর এই জায়গাটা দেখছি পুড়ে গেছে। কালকে দেখিনি, আজকে দেখলাম। তো এখন আমরা দুজন আইসক্রিম খেতে খেতে পৌঁছে গেছি আমাদের বাজারে, আর বাজারে নেমে এখন বাইকে করে চলে এসেছি বাড়িতে। বাড়িতে ঢোকার আগে আমি তো খানিকটা অবাক হয়ে গেছি, কারণ রাস্তায় নেতুবাবুর বাবা আর নেতুবাবুকে দেখলাম। বেশ কিছুদিন ধরে শুনছিলাম তাপসবাবু বাড়িতে আসবে, তবে আজকেই আসবে সেটা জানা ছিল না। তো বাড়িতে এসে দেখে তো খানিকটা অবাক হয়েছি। আর সেদিন তোমাদের লাইভে আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে একটা গুড নিউজ আছে, ছোটির কর্তাবাবু বাড়িতে আসছে। তো যাই হোক, এদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর 1 বালতি জল কল থেকে আগে নিয়ে এলাম, আর তারপর চায়ের জলটা বসিয়ে দিলাম। এদিকে ছোটিও আমাকে মিষ্টি দিতে চলে এসেছে, সেই সাথে আমার কিছু থালাবাটি ছিল সেগুলো দিয়ে গেল। আর আমিও এদিকে 2 কাপ চা বানিয়ে নিলাম, আর তারপর নেতুবাবুকে ডেকে আমি যে মিষ্টি এনেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এখন যাব আবার নেতুবাবুর জেঠুকে ডাকতে, ও আবার অক্কবাবুকে আনতে গেছে। তো ও বলল এখনই আসছি। এদিকে আমার চা হয়ে গেল, এখনও এলো না। অক্কবাবু ঘুমোচ্ছিল, খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠলো, তাই ওকে জামাকাপড় পরাতে খানিকটা দেরি হয়ে গেল। আমাদের অক্কর ঘুমের কোনো সময় নেই, যখন ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ে, একদম বড় মানুষের মতো। তো ওদিকে আঁকিকেও বললাম একটুখানি এসো। তো এখন সবাই মিলে চলে এসেছি ঘরে। অক্কবাবুর জেঠু তো 17 ইঞ্চি পেতে বসে পড়েছে, আর আমিও আঁকিকে এদিকে মিষ্টি দিচ্ছি। মিষ্টি তো আমি দিদিকে দিলাম, কিন্তু এদিকে ভাই মিষ্টি খাওয়ার জন্য দেখো হাত বাড়িয়ে দিয়েছে। তো দিদির কাছে এখন মিষ্টি চাইছে। তো দিদি তো ভাবছিল ভাইকে দেবে না, কিন্তু না দিয়ে কিছুতেই পারলো না, একটুখানি মিষ্টি ওর মুখে একটু ঠেকাতে হলো। আমি আঁকিকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে বারবার ভাইকে দিতে হবে। মুড়ি কই বাবা? মুড়ি ওই তো, মুড়ি মুড়ি দেবো। আচ্ছা বাবা, ডাইনি চাটলাম, ডাইনি।
আমাকে দাও, আমাকে দাও, দাও 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 বাবা দাও, ফেল না বাবা, আমাকে দাও 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 বাবা দাও দাও দাও। চা মুড়ি খাওয়া তো হলো, এবার রাতের খাবার দাবারের জোগাড় করতে হবে। একটুখানি ভাতের জল বসিয়ে দিয়েছি, সেই সাথে একটু ডাল ভিজিয়ে রাখবো, ভাবছি একটু ডাল সিদ্ধ করে নেব। আর এদিকে ছোটি রেডি হয়েছে, ওরা যাবে পাশের গ্রামে, একটা মহোৎসব হচ্ছে ওখানে। আমাকেও যেতে বলছিল, তবে সারা দিনের ছোটাছুটির পর আমার আর যেতে ইচ্ছে করছে না। ওদিকে অক্কবাবুর খাওয়ার সময় হয়ে গেছে, ওর মা নিয়ে চলে গেল বাড়িতে। আর এদিকে ছোটিরাও এখন বেরোবে। ভালো করে টুপি দিয়ে যাও, আমাদের বড়দেরই তাই মাথায় যন্ত্রণা করছে ঠান্ডাতে। টুপি মনে নেই আমার, কবে নিয়েছিলে মনে নেই আমার। ওদিকে ছোটিরা বেরিয়ে গেল, আর এদিকে আমরাও আমাদের রাতের খাবারের জোগাড় প্রায় করেই নিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, মণ্ডলবাবু একটুখানি ধনেপাতা কুচি করলো, সেই সাথে একটু পেঁয়াজও কুচিয়ে দিল। তবে যতটা ডাল সিদ্ধ করেছি পুরোটা আমাদের আজকে লাগবে না, আপাতত যতটুকু প্রয়োজন বাটিতে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, লঙ্কা আর তেল দিয়ে ভালো করে মেখেও নেওয়া হচ্ছে। আর ধনেপাতা কুচিটা ওই মাংসের মধ্যে একটু দেওয়া হবে। তো সমস্ত কিছু নিয়ে আমরা এখন বসে পড়েছি খেতে। রাতের খাবারটা খাবো ডাল সিদ্ধ আর চিকেন দিয়ে। তোমরা তো অনেকেই মণ্ডলবাবুর চিকেন দেখে বলেছো রান্নাটা বেশ ভালো হয়েছে। সত্যিই রান্নাটা বেশ ভালো হয়েছে, আমি যেহেতু খেয়েছি তো সেই জন্যে আরও ভালো করে বলতে পারছি। তো আজকের দিনটাও তো এভাবেই কেটে গেল। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।